হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য বিষয় উপমহাদেশের রাজনীতি বা উপমহাদেশে আমরা কোন পজিশনে আছি। আমাদের বাংলাদেশ তথা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আরেকদিকে আছে মায়ানমার। এই দুই দেশের ব্লকে আমরা আছি। আরেকদিকে তো আমাদের বঙ্গোপসাগর। আর ইন্ডিয়ার পাশাপাশি আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান। পাকিস্তানের কথাটা আসে যেহেতু আমরা একসময় পাকিস্তানের সাথে ছিলাম বা পাকিস্তান আমাদের সাথে ছিল। তারপরে আমরা মহাভারতের একটা অংশ, গ্রেটার ইন্ডিয়ার ছিলাম। তো সেই হিসাবে যেটাকে বলা হয় উপমহাদেশ বা আঞ্চলিক একটা ভৌগোলিকভাবে যে আমরা কাছাকাছি আছি, এই বিষয়গুলো নিয়ে রাজনীতির কথা বলতে গেলে এগুলো একটু বলতে হয়। তো আসলে এই ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমার এগুলো আসলে ওতপ্রোতভাবে আমরা জড়িত। হ্যাঁ, আমরা প্রত্যেকের স্বাধীন দেশ, প্রত্যেকের আমাদের মানচিত্র আলাদা, পতাকা আলাদা, জাতি আলাদা, কিন্তু তারপরও আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি আঞ্চলিকতার কারণে। যেমন ইউরোপিয়ানরা, যেমন আসিয়ানরা, যেমন আমেরিকানরা, একটা আঞ্চলিক ব্যাপার স্যাপার আছে। রাশিয়ানরা, সো আফ্রিকানরা, আরব দেশগুলো, আঞ্চলিকতার একটা ব্যাপার আছে। তো আসলে আমাদের যে অতীত, আমাদের অতীতটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা তো সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছি, তাই না? পৃথিবীতে এমন জাতি খুব কম আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে। বেশিরভাগ ব্রিটিশ আপোষের মধ্যে ছেড়ে দিয়েছে বা ব্রিটিশরা বাধ্য হয়ে চলে গেছে বা যুদ্ধও হয়েছে। আমাদের মতো আরও কয়েকটা দেশে যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতার পরে আরেকটা স্বাধীনতা অর্জন করেছি। অর্থাৎ ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছে, পুরা ইন্ডিয়া স্বাধীন হয়েছে। ইন্ডিয়া থেকে আবার দুইটা ভাগ হয়েছে, ভারত পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তান। সেই স্বাধীনতা থেকে আরেকটা স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ। সেটা এবং রক্তাক্ত স্বাধীনতা আমাদের, এটা ইতিহাসে থাকবে। কিন্তু একটা দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু এই দেশটা সফল হয়ে যায় না। স্বাধীন মানে হচ্ছে একটা শিশুর জন্ম, স্বাধীনতা মানে হচ্ছে একটা শিশুর জন্ম। তো একটা শিশু জন্ম নিয়েও কিন্তু অমানুষ হতে পারে এবং ব্যর্থ হতে পারে এবং তার জীবন সফল নাও হতে পারে। ঠিক একটা দেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশটা ব্যর্থ হতে পারে। এটা অসংখ্য উদাহরণ আপনাদের সামনে আছে। তা আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, জন্ম নিলাম একটা শিশু হিসাবে, তারপরে আমাদের জীবনের বা আমাদের রাষ্ট্রের যে রাষ্ট্রটাকে যদি আমরা একটা জীবন মনে করি, সেই জীবনের সফলতা ব্যর্থতা হিসাব কিন্তু আজকে 50 বছরে আমাদের সামনে। আমাদের সফলতাগুলোও সামনে, ব্যর্থতাগুলোও সামনে। কিন্তু আমাদের একটা জিনিসের অভাব ছিল, আনফর্চুনেটলি একটা জিনিসের অভাব ছিল, কিংবা এটা পূরণ করতে দেওয়া হয় নাই। আমি অতীতের যারা নেতৃবৃন্দ ছিলেন, দেশ চালিয়েছেন, বড় বড় নেতা ছিলেন, আমি তাদের ব্যাপারে কোনো কমেন্ট করব না। সেই যোগ্যতা আমার নাই এবং করার দরকারও নাই। আমরা বাস্তবতা নিয়ে কথা বলি, বর্তমান নিয়ে। যে আমরা অতীতে অনেক সুযোগ পেয়েছি, কিংবা আমাদের হাতে অপশন ছিল যে একটা শিশু জন্ম নেওয়ার পরে সে কীভাবে গড়ে উঠবে, অর্থাৎ আমাদের দেশটা স্বাধীনতার পরে কীভাবে সঠিকভাবে পরিচালিত হবে, সেই সুযোগ আমাদের হাতে বারবার আসছিল, কিন্তু আমরা সেটা কাজে লাগাইনি। তার কারণ ওই যে কথা বললাম, এই উপমহাদেশ, বিশেষ করে আপনি ভারতের দিকটা একটু সাইডে রাখেন, কারণ ভারত বহুজাতীয় ধর্ম বর্ণের দেশ, ভাষার দেশ এবং একটা বড় দেশ। তারপরেও তারা যদি স্ট্রাগল করে নাই তা না, যাই করুক তারা অন্তত দেখানো একটা গণতন্ত্র হলেও তাদের মধ্যে আছে। 100% গণতন্ত্র না থাক, ওখানেও কিন্তু ভোটের কারচুপি, রাজনীতি, তারপরে মৌলবাদীর অভিযোগ কিন্তু তাদের দেশে রয়েছে। আমি সেদিকে না গেলাম, কিন্তু ভারত কিন্তু তাদের একটা গণতান্ত্রিক আবহ ধরে রাখছে। কিন্তু বিপরীতে পাকিস্তান তথা বাংলাদেশ দুটোটাই মুসলিম কান্ট্রি, আর দুটোটাই কিন্তু ভারতের এক পর্যায়ে ভারতের
প্রতিদ্বন্দ্বীও বলা যায়, মানে ভারতের সাথে চ্যালেঞ্জ নিয়ে তারা টিকে থাকতে হয়, কারণ ভারত তার প্রতিবেশীদের উপরে অতটা ছাড় দেয় না। আমি ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো না, কিন্তু ভারত সবসময় বাংলাদেশ পাকিস্তানকে চাপেই রেখেছে, কিন্তু বাংলাদেশকে ওরা বন্ধুরাষ্ট্র বলে ৭১ আমাদেরকে স্বাধীনতার জন্য ওরা আমাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছে, কিংবা দেশ মানে পাকিস্তান ভাঙার জন্য হলেও করেছে, সেই দিকেও আমি যাব না। তো এই দুইটা দেশ আসলে তাদের জন্মের পরবর্তী সঠিকভাবে 100% চলতে পারে নাই। পাকিস্তান যখন বাংলাদেশও একসাথে ছিল, তখন প্রথমে কি করলো তারা, ইসলামী শাসন তো দিলই না, উল্টা যেই পশ্চিমা গণতন্ত্র সেটাও রাখলো না, ডিক্টেটর আইয়ুব খান থেকে শুরু হইল, এবং ডিক্টেটারি করতে করতে ইয়াহিয়া খান পর্যন্ত আইসা দেশে ভেঙে দিল। আমি পাকিস্তান প্রীতি না, পাকিস্তান প্রেমিক না, কিন্তু আমি অতীত ইতিহাস বলতেছি। তাহলে সঠিকভাবে গেল না। তার মেইন কারণ দেশ গঠন করার পরে তারা যে ইসলামী দেশ গঠন করা হয়েছিল, ইসলামের উপরে দেশটা গঠন করেছিল, ইসলামী শাসন দেয় নাই, তারপরে গণতন্ত্রটাও দেয় নাই, এই জন্য দেশ ভাঙছে। যদি গণতন্ত্র ঠিক থাকতো অথবা ইসলামী শাসন ঠিক থাকতো, তাহলে পাকিস্তান ভাঙতো না। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে এত দূরত্বের মাঝেও একসাথে চলতে চাইছে। আমাদের পূর্বপুরুষরা ওদের সাথে মিলা চলার জন্যই কিন্তু দুই ভূমি, হাজার হাজার মাইল দূরের দুই ভূমি একসাথে চলতে চাইছে, এবং সেই চলার পিছনের লজিকটা ছিল ইসলাম, এবং ইসলামের উপরে ভিত্তি করে নাম রাখা হয়েছে পাকিস্তান, ওইটা রাখা হয়েছে হিন্দুস্তান। আর হিন্দুস্তানের যারা মুসলমান ছিল তাদেরকে অফার করা হয়েছে, তোমরা ইচ্ছা করলে হিজরত করে, মানে প্রত্যাবর্তন করে তোমাদের পাকিস্তান বা বাংলাদেশ, মানে পাঞ্জাবে বা বাংলাদেশে যে যে দিক দিয়ে যাইতে চাও যাইতে পারো। আবার হিন্দুদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তোমরাও প্রত্যাবর্তন করে তোমরা দেশ ছেড়ে তোমরা বাঙালিরা কলকাতায় যাও, ওই দিক দিয়ে পাকিস্তানের যে পাঞ্জাব অংশের তারা আছে, তোমরা পাঞ্জাবে ফিরে যাও, এবং এটা হয়েছেও, লক্ষ লক্ষ মানুষ গেছে। তাহলে ওই যে চেতনার উপরে দেশ ভাগ হইল, মোহাম্মদ আলী জিন্নাওরা যে আমাদের দেশে শেরেবাংলা একে ফজলুল সহ তো আমাদের যারা দেশটা ভাগ করছিল, আসলে কি ওই মোতাবেক দেশ চলছে? চলে নাই। তাহলে আজকে পাকিস্তান বাংলাদেশের অধঃপতনের প্রথম কারণ হচ্ছে যে জাতিগতভাবে আমরা যে, বিশেষ করে পাকিস্তান যে পিছিয়ে রয়েছে, এটার অধঃপতনের মেইন কারণ অন্যদের তুলনায় ওই দেশকে ইসলামী অনুযায়ী চালানো হয় না। যেই কথার উপরে দেশ স্বাধীন হয়েছিল সেটা করে নাই। ওই সময় আলেমরা অনেক প্রতিবাদ করছে। তারপরে কি করলো, ডিক্টেটর দিয়া, সেনাবাহিনী দিয়ে গণতন্ত্র উঠাই দিল, ভোটের রাজনীতি উঠাই দিল। ভোটের মাধ্যমে সঠিকভাবে নির্বাচিত হয়ে কোনো সরকার যাইতে পারে না, কারণ পাকিস্তান দখল করে রাখছে সেনাবাহিনী। আমরা হয়তো ওই মুসলমান রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে অনেকে সাপোর্ট করি, যে পাকিস্তান অন্যতম শক্তিশালী আর্মির দেশ, আবার একমাত্র মুসলিম কান্ট্রি যার হাতে অ্যাটম বোমা আছে। মানে আন্তর্জাতিকভাবে আমরা পাকিস্তানের পক্ষে থাকি, বা পাকিস্তান আমাদের পক্ষে থাকে, বা আমরা করি, সাপোর্ট করি। কিন্তু যদি নিরপেক্ষ ইতিহাস হিসাবে কথা বলেন, পৃথিবীতে সবচেয়ে নোংরা আর্মি হচ্ছে পাকিস্তানি আর্মি, যারা নিজের দেশ ধ্বংস করছে। পৃথিবীতে এমন আর্মি খুব কম পাইবেন যে নিজের দেশ ভেঙে দিছে। হ্যাঁ, আর্মিরা দখল করে দেশ, রক্ষাও করে। মিশরে আছে না, জর্দানে আছে না, আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে আর্মি শাসন আছে না, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আছে না, উত্তর কোরিয়া আছে না। উত্তর কোরিয়া অবশ্যই আর্মি না, ওটা ডিক্টেটর, পাবলিক ডিক্টেটর, ওটা রাজতন্ত্রের মতো অনেকটা। তাহলে ওরা কি দেশ ভেঙে দিছে? আমাদের দেশেও তো সেনা শাসন আসছে। এরশাদ সাহেব আসছিলেন, জিয়াউর রহমান সাহেব কিছুদিন ছিলেন, পরে নির্বাচন দিছেন। তো মাঝখানে আপনার 9/11 হইল, ফখরুদ্দিন প্লাস আপনার ফখরুদ্দিনও তো সেনাবাহিনীর ইয়াতে ছিল, তো মইনু আহমেদ সহ যৌথভাবে। আমাদের দেশ তো ভাঙে নাই, আমরা তো দেশের ভেঙে দিই নাই। হ্যাঁ, আমাদের দেশে আমাদের উপরে হয়তো জুলুম হয়েছে, বা গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাক স্বাধীনতা নেওয়া হয়েছে, সেটা অভ্যন্তরীণ বিষয় ছিল। কিন্তু পাকিস্তান একমাত্র দেশ, যেই দেশের সেনাবাহিনী দেশ ভেঙে দিছে। তারা এত বড় বাজে, ওদের জুজুরা কি জানেন? ওরা হচ্ছে শুরু থেকে ওরা ভারতের ভয় দেখাইতো জনগণরে, যে ভারত আগ্রাসী, ভারত খারাপ, ভারত সীমান্তে গুলি করবে, ভারত দেশ দখল করে নিবে। হ্যাঁ, অতএব আমরা মুসলিম,
আমাদের 1 ইঞ্চি মাটি যাতে না নিতে পারে, এবং ভারতের জুজু দেখাইয়া, ভারতের ভয় দেখাইয়া নিজের দেশের জনগণকে অত্যাচার করেছে এবং নিজের দেশও ভেঙে দিছে। যখন আমরা আমাদের অধিকারের কথা বললাম, পূর্ব পাকিস্তান যখন ছিলাম, আমাদেরকে বলা হলো ভারতের এজেন্ট। আমরা নাকি ভারতের মিল্লা যাবো, ভারত আমাদেরকে প্রোটেকশন দিব এবং আমরা ভারতের অংশ হয়ে যাবো, ওইটা কইয়া আমাদের উপর অত্যাচার করছে। কিন্তু একবারও আমাদের দাবিগুলো মানার চেষ্টা করে নাই, যে আমাদের এই যে পূর্ব পাকিস্তানিরা বাঙালিরা কী দাবি করতেছে, ওই দাবি নিয়ে কোনো টেনশন নাই। খালি ওই তাদের দেশে বুঝাইতো, আন্তর্জাতিকভাবে তারা বুঝাইতো যে কি ভারতের দালাল, তারা ভারতের দালাল, ভারত হয়ে যাবে। এটা হলো নিকৃষ্ট চিন্তা চেতনা, হলো একমাত্র পাকিস্তান আর্মির, যারা দেশ ভাঙে। এরপরে দেখেন তারা এখনও বর্তমানে তাদের দেশ কিন্তু কয়েক টুকরা হওয়ার পথে। মানুষ বলে কি যে ভারত 100 ভাগ হয়ে যাবো, 50 ভাগ হয়ে যাবো, ওটা ভারতের সমস্যা, এটা আমরা জানি। ভারত যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, বা ভারতের ভিতরে স্বাধীনতাকামী অনেক রাষ্ট্র রাজ্য আছে। কিন্তু পাকিস্তানেও যে এটা আছে, এটা আপনারা অনেকে জানেন কিনা জানি না। এবং পাকিস্তানের 2টা রাজ্য আছে যেগুলো পাকিস্তানের সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই, জাস্ট মানচিত্রে আছে, কিন্তু তাদের কোনো কার্যক্রম নাই। মানে কেন্দ্রের সাথে মানে যে ইসলামাবাদ বা মূল কেন্দ্রের সাথে তাদের রাজ্যগুলোর তেমন সংযোগ নাই, মানে বিচ্ছিন্নই বলা যায়, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, এবং তাদের যে প্রভাব বা ওইখানে যে সন্ত্রাস প্রবণতা, বা এটাকে সন্ত্রাস বলতেও পারে, নাও বলতে পারেন, কারণ তাদের দেশ তার স্বাধীনতা চায়, সেই ক্ষেত্রে সন্ত্রাসী নাও বলতে পারেন। তো আবার সন্ত্রাস বলতে পারেন যেহেতু তাদের একটা সংবিধান আছে, একটা রাষ্ট্র গঠন হয়েছে, সেই সব বলতেও পারেন। তা আমি রাষ্ট্র হিসাবে তাদেরকে সন্ত্রাসই বললাম। তো এই সন্ত্রাসেরও কোনো প্রতিকার তারা করতে পারে না, উল্টা আরও সেনাবাহিনীর পুলিশে মাইরা থুয়ে দেয়। বেলুচিস্তান, খায়বর পখতুনখা, উজিরিস্তান, এগুলো পাকিস্তানের খালি জবরপূর্বক দখলে আছে, কিন্তু ওই আমাদেরকে 71-এ যেমন দখল করে রাখছে, এরকমই আছে আর কি। হয়তো ওরা ওইভাবে পারে না স্বাধীনতা কার্যকর করতে, না হলে তারা স্বাধীন হয়ে যেত। এটার মূল কারণ কি জানেন? সেই 70 বছর ধরে পাকিস্তানি আর্মি ক্ষমতার মধ্যে সবসময় থাকে। যদি কোনো সময় নির্বাচিত সরকার আসে, ওইটাও ওই পাকিস্তানি আর্মিরাই বসায়, আবার সময় হলে এরা উল্টাই দেয় গদি। তার মানে কন্টিনিউ ওরা ক্ষমতায় আছে সে আইয়ুব খান থেকে। মাঝখানে শুধু গণতন্ত্রের একটা লেবাস, ওরা কাঠপুতলি বলে। কাঠপুতলি মানে ওই যে কাঠের পুতুল আর কি, নাচের পুতুল। এই উর্দুতে এরা কাঠপুতলি বলে। কাঠপুতলি সরকার, হুকুমত। তো এই কাঠপুতলি হুকুমতের কারণে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান যদি শুরু থেকে স্ট্রাগলটা গণতন্ত্রের উপর করতো, যে অভাব অনটন যাই হোক গণতন্ত্র ঠিক রাখবো, তাহলে আজকে পাকিস্তান ভারতের উপর দিয়ে যেত। যেমন পাকিস্তানের কথা কেন আসতেছে, এনে বাংলাদেশের ব্যাপার স্যাপারও আছে, কারণ বাংলাদেশও অনেকটা পাকিস্তানের পথে হাঁটছে। পাকিস্তান থেকে কিছু মানে অনৈতিক কাজ, রাজনৈতিক ভুল, এগুলা বাংলাদেশ করছে, কপি করছে। আর পরবর্তীতে তো আমরা এমন পর্যায়ে আমাদের প্রশাসকরা চলে গেছে, এত ফেসিস্ট হয়ে গেছে যে পাকিস্তানকেও ছাড়াই গেছে। কারণ পাকিস্তানিরাও এরা আমাদের ফেসিস্টকে নকল করে। মানে এটা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না। যে ফেসিস্ট সরকার অতিবাহিত হইল শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারকে পাকিস্তানের স্বৈরাচাররা ফলো করে। পাকিস্তানের শেখ হাসিনার ফর্মুলায় ফলো করে বিরোধী দলকে দেয়, সাজা দেয়, বিরোধী দলের উপর অত্যাচার, ক্র্যাকডাউন, গুলি, আন্দোলন বন্ধ, রাস্তা নামতে না দেওয়া, জনসভা করতে না দেওয়া, সেনাবাহিনীর সহযোগিতায় এই পাকিস্তানের সন্ত্রাসী মানে স্বৈরাচার সরকার হাসিনাকে ফলো করে, এবং হাসিনা হচ্ছে তাদের মডেল, যে হাসিনার মতো করো, হাসিনার মতো করো। পরে যখন হাসিনার পতন হয়েছে, এখন একটু বুঝতেছে যে আসলে জনগণ চাইলে সব কিছু পারে। কিন্তু জনগণ চাইলে তখনই সব কিছু পারে যখন জনগণের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জনগণের টাকায় চলে, জনগণের ট্যাক্সের টাকা খাইয়া পইরা তাদের ফ্যামিলি তারা চলে, তারা বড় বেতন নেয়, সুযোগ সুবিধা নেয়, সেনাবাহিনী এবং পুলিশ। এই সেনাবাহিনী এবং পুলিশ যখন জনগণের কাতারে আসে বা জনগণের দুঃখটা বোঝে, তখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সফল হয়। আর যখন সেনাবাহিনী এবং পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারের পক্ষে দাঁড়ায়, তখন জনগণের আন্দোলন সফল হওয়াটা কঠিন হয়। অনেক ক্ষেত্রে সফল হয়, তখন রক্তারক্তি বেশি হয়। আজকে আমাদের সেনাবাহিনীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা দেশপ্রেমের উদাহরণটা সময় মতো রেখেছে। যখন ছাত্র জনতা রাস্তায় নেমে গেছে, সেনাবাহিনী উপলব্ধি করতে পারছে যে এখন আমরা আর নিরপেক্ষ কিংবা স্বৈরাচারের পক্ষে থাকতে পারবো না, এখন আমাদের জনগণের পক্ষে যেতে হবে। কারণ জনগণের সাংবিধানিক একটা দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর উপর আছে।
সেনাবাহিনী তখনই অ্যাকশনে যাইতে পারে যখন স্বয়ং সরকার দেশের রুলস অফ ল বা আইন কানুন না মানা শুরু করে। ওটা সেনাবাহিনীর অক্তিয়ার আছে, সংবিধানে আছে। তো সেটা করেছে, এই জন্য আমরা প্রাউড ফিল করি। কিন্তু পাকিস্তানে ওটা পারে না। পাকিস্তানের সেনাবাহিনী এবং ওখানে বিভিন্ন গোত্র, তো ওরা এমনভাবে পলিটিক্যাল করে রাখছে সেনাবাহিনী, মানে ওই কোনো একটা দল যদি বিরোধী দল হিসেবে আন্দোলন করতেও চায়, সেনাবাহিনী এটা করতে দেয় না। বলতে পারেন ওইখানে সেনা শাসক, আমাদের দেশে সেনা শাসক ছিল না বিদায় সম্ভব হয়েছে। আর ওখানে সেনা শাসক কন্টিনিউয়াস 70 বছর ধরে সেনা শাসকে আছে। মাঝিদা যে বেনজির ভুট্টো আসুক, ওই যে নেওয়াজ শরীফ আসুক, ইমরান খান আসুক, কেডা কেডা আসে যায়, এগুলো সব হলো তাদের নাটক। ইন্টারন্যাশনাল দেখায় যে বাংলাদেশে গণতন্ত্র আছে, নইলে তো আবার তারা আপনার বয়কটের শিকার হবে, স্যাংশন পড়বে। এটা আবার আমেরিকা এগুলা তাদেরকে ওইভাবে সাজেস্ট করে। অনেক সময় আমেরিকা করে, অনেক সময় ইউরোপিয়ান ইউনিয়ন করে। তো সবসময় আমেরিকার গোলাম হয়ে থাকে পাকিস্তান, কারণ পাকিস্তানি সেনাবাহিনী সব কিছু আমেরিকার উপর নির্ভর। আমেরিকার সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর সব কিছু রসদ আদান প্রদান, অস্ত্র শস্ত্র, ট্রেনিং, চুক্তি, টেকনোলজি সব আমেরিকা চাইলে 1 মিনিটও টিকবে না পাকিস্তান। তো পাকিস্তানেই কিন্তু এটা করে, আমেরিকার সহযোগিতা নিয়েই করে। কারণ যে ডিক্টেটর আসে, জেনারেল পারভেজ মোশাররফ সহ, ওই ইয়ার পক্ষেই থাকে, আমেরিকার লোকে বেজার করে না। আমেরিকার চায়নার লোকে বন্ধুত্ব যত হোক, ভারতের লোকের শত্রুতা হোক, কিন্তু পাকিস্তান কিন্তু ইয়ারে আমেরিকারে হাতে রাখে সবসময়। তো যাই হোক, এখন আমাদের দেশের নিয়ে 2-3 মিনিটের ভিতরে শেষ করব। সেটা হচ্ছে আমাদের দেশ এখন একটা নতুন যৌবন পাইছে, নতুন স্বাধীনতা পাইছিলাম, 71-এ জন্ম নিয়েছিলাম, এখন কিন্তু আমরা যৌবনে আসছি, ম্যাচিউর হয়ে গেছি। এখন আমাদের সিদ্ধান্ত আর ভুল করা যাবে না। এখন যদি আমরা যে ইনকেলাব বাংলাদেশে এসেছে, সেই ইনকেলাবের সূত্র ধরে যদি আমরা সঠিক দিক নির্দেশনা অনুযায়ী না আগাইতে পারি, সঠিক রাস্তায় আমরা না যাই, তাহলে কিন্তু আমরা আবার 71-এর পর্যায়ে পড়ে যাব, আবার 50 বছর পিছিয়ে চলে যাব। তখন কিন্তু আবার নতুন করে ইনকেলাব আনতে হবে, নতুন করে জন্ম নিতে হবে, যেটা শতাব্দীতে বারবার সম্ভব না। যেই সুযোগ আসছে, এই সুযোগ আরও 2-4-50 বছর নাও আসতে পারে। কারণ 15 বছরের 16 বছরের স্বৈরাচারী ফেসিজমের কারণে কিন্তু আজকে ইনকেলাবের জন্ম হয়েছে। কারণ প্রত্যেকটা জুলুম অত্যাচারের পরে কিন্তু একটা প্রতিবাদের তৈরি হয়। তো সেই ক্ষেত্রটা কিন্তু ফেসিস্ট সরকার করে দিয়ে গেছে। যেমন পাকিস্তানিরা 20 বছর পরে আমরা 71 স্বাধীনতা লাভ করছি, ঠিক এখানেও কিন্তু 15 বছরের একটা গ্যাপ আছে, যেখানে মানুষ বুঝতে শিখেছে যে আসলে অত্যাচার হচ্ছে। এই প্রতিবাদের যে ইনকেলাবটা, এটা যেমন ইরানে কিন্তু ইনকেলাব প্রতি বছর বছর আসে না, একবারে হয়েছে, ঠিক এরকম একটা ইনকেলাব হয়েছে। তো ইনকেলাবটা কিন্তু আমরা ধরে রাখতে হবে। আর আমি ব্যক্তিগত মনে করব যে আমাদেরকে আওয়ামী লীগ, বিএনপি বা কিংবা অনেকাংশে জামাত বা যারা ক্ষমতা আসছে গেছে, বিরোধী দলে থাকছে, সরকারি দলে থাকছে, বিভিন্ন অভিজ্ঞতা সংসদে আইসে গেছে, রাজনীতি, ভোটের রাজনীতিতে কেউ 30%, কেউ 70%, কেউ 20%, এরকম একটা আমাদের দেশে ভাগবটরা আছে। কিন্তু আমি মনে করি এই চিন্তাধারা থেকে বেরোতে হবে, সম্পূর্ণ মাঠ ক্লিন করতে হবে। যে বিএনপি হোক, জামাত হোক, বা নতুন রাজনৈতিক দল হোক, বা ছাত্রদের যে দল আসছে যে হোক, কোনো অন্যায় করা যাবে না, রাজনীতি চাঁদাবাজি করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে না। অর্থাৎ বিএনপিও তাদের আমলে যে খারাপ কাজগুলো করছে সেগুলো পরিত্যাগ করতে হবে, এবং যারা নতুনভাবে আসবে তারাও ওইটা ফলো করতে হবে। আর আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে যে আমরা এই কাজ করলে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে বারবার। আর আমি বিএনপির ভাইদেরকে বলবো, অনেকাংশে আপনারা আওয়ামী লীগের উপিটের মধ্যে আছেন। আপনারা কিন্তু সেই গুন্ডাগিরি, চাঁদাবাজি, রাহাজানি, এলাকাতে মস্তানি, এগুলো কিন্তু ওই রিপ্লেসমেন্ট হয়ে গেছে অটোমেটিক। তো এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা আপনারা যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ গেছে বিএনপি আইব, ওই আওয়ামী লীগ 15 বছর যা করছে বিএনপিও 15 বছর থাকলে তাই করবো, এরকম চিন্তাধারা বাদ দেন। এই চিন্তাধারা বাদ দেন। এই চিন্তা নিয়ে বাংলাদেশে আর টিকতে পারবেন না। কারণ নতুন প্রজন্ম এখন তাদের দেশ সম্পর্কে ভাবে, নতুন প্রজন্মের মাথায় ঢুকে গেছে বাংলাদেশ কোন দিকে নিতে হবে। সো এই নতুন প্রজন্মই কিন্তু 71-এ স্বাধীন করেছিল। 71-এর স্বাধীনতা কিন্তু নতুন প্রজন্মের মাধ্যমে হয়েছিল। এবার আবার 2024 সালে নতুন প্রজন্মের মাধ্যমে কিন্তু হয়েছে। দেশ কিন্তু সঠিক জায়গায় আছে। এখন আপনারা যে পুরাতন সনাতন পদ্ধতি, জমিদারি পদ্ধতি, আওয়ামী লীগ বিএনপির রাজনীতি, এটা বাংলাদেশের মানুষ আর খাবে না। আর যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির আগের রাজনীতি খায়, বিএনপির আগের রাজনীতি, আওয়ামী লীগের আগের, আবারও বলি, বিএনপির আগের সুরত, আওয়ামী লীগের আগের সুরত, বা আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তন করে তাদের সুরত নিয়ে, এইটা যদি বাংলাদেশের মানুষের কাছে আবার আসে, তো বাংলাদেশ শেষ, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু হবে না। এই দেশ পাকিস্তানের মতোই খাইতে পারবেন, চলতে পারবেন, রুটি ভাগাভাগি হইব, মানুষ মারবো, এই পাকিস্তানের মতন এই পরে থাকবেন আর কি। পারমাণবিক বোমা হইলেও কাম হইতো না, পৃথিবীতে উঠতে পারবেন না। এই জন্য পাকিস্তানের কথাটা আমি আনি। পাকিস্তান যেমন 70 বছরও কিছু করতে পারে না।
তো আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, কোনো একটা মতাদর্শতা নিশ্চিহ্ন করা যায় না, চুপ রাখা যায়। যেমন বিগত সরকার সব বিরোধী দলের চুপ রাখাইছে, আপনাদেরও এখন চুপ রাখা হইতাছে, কিন্তু আপনারা যে নিশ্চিহ্ন হয়ে গেছেন তা না, বা নিশ্চিহ্ন হয়ে যাবেন তাও না। এখন থেকে তোবাতিল্লা করেন, যেমন 96-তে তোবাতিল্লা কইরা ক্ষমতা আইছিলেন। কয় বছর পরে? প্রায় 30 বছর পরে। 30 বছর না, প্রায় 25 বছর বা 20 বছর হিসাব করেন। 75 থেকে 95, 20 বছর, 21 বছর পরে ক্ষমতা আসছিলেন। আবার 21-30 বছর পরে সুযোগ আসতেও পারে, যদি সঠিকভাবে আবার সঠিক জায়গায় আসেন। তখন তো আরেক প্রজন্ম আসবে, তখন তো আওয়ামী লীগের যারা বর্তমানে ফেসিস্ট তারা নাও থাকতে পারে, নতুনভাবে দলটা তৈরি হইতে পারে, কিংবা দলের নাম চেঞ্জ করে দেন, কিংবা শেখ মুজিবের ভালো জিনিসগুলো আপনারা রিপ্লেস করেন, এটাকে ইনস্টল করেন করে নতুনভাবে আবার চর্চা করেন, আবার নিজেদেরকে মাঠ লেভেল থেকে গোছান। ওই যে ক্ষমতার ব্যাকডোর দিয়ে আয় পড়বেন, আবার টুকুস করে দেশে ঢুকে দেবেন, আবার ক্ষমতা নিয়ে নেবেন, আবার মইনু আহমেদ আসবে, ফখরুদ্দিন আসবে, এই চিন্তা তারা বাদ দেন। এটা এই দেশের মানুষ আর খাবে না। যারা আওয়ামী লীগের ভোটার, যারা বিএনপির ভোটার এলাকা আছেন, কেউ 40%, কেউ 30% ভাগ্যেরা বইরেছেন, আরে ভোটই তো হইব না। এই দেশে যতক্ষণ ঠিক না ততক্ষণ ভোট হওয়াটাও ঠিক হবে না। এই দেশ আগে ঠিক করা দরকার। আর যারা বলে যে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, 12 মাসের মধ্যে নির্বাচন দেন, এরা হলো বর্তমান জাতীয় দুশ্মন। তারা মূলত ক্ষমতার পালা বদলে চাইতেছে, আর চেহারার বদল চাইতেছে, তারা নীতির বদল চাইতেছে না। তারা নীতির বদল চাইলে সকল অপরাধ দুর্নীতির বিরুদ্ধে আগে তারা ম্যানিফেস্টো দিত, ইউনূস সরকারের যায় লিখিত দিত যে এডি পূরণ করেন, আপনারা আমরা সাপোর্ট করি। তারা যায় কী কয় নির্বাচন দেন, তার মানে ওই এটো প্লেট, যে প্লেটটা আওয়ামী লীগ এটো করে দিয়ে গেছে, মানে আইডা প্লেট আর কি, যেখানে আমাদের কাঁচরা মাছরা রাইটা গেছে, এটার মধ্যে আবার খাইতেও বইতে চাইতেছে। তার মানে কি আপনিও আইডিয়াই খাউন না, আপনিও ওই কাঁচরা খাউন নেই। মানে আপনার কথা হলো যেন আওয়ামী লীগ ভ্যাকেন্সি করে গেছে, আমি ঢুকে যাবো, আবার আওয়ামী লীগের মতো দেশ চালামু। বা বিএনপির আগের যে স্রোত, বিএনপির আগের স্রোত কি চাঁদাবাজি, রাজধানী সন্ত্রাস ছিল না? তারেক রহমান কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার দলে চাঁদাবাজ নেই? তাইলে লাভ হইল কি? তাহলে এত রক্ত গিয়া লাভ হইল কি? ছাত্ররা জীবন দিল, ছাত্রদের জীবনের দাম কী রইল? তার মানে ছাত্ররা কি আওয়ামী লীগের হঠাৎ বিএনপির ক্ষমতা আনা লেগে জীবন দিছে? ছাত্ররা ইনকেলাব আনছে, আর ইনকেলাবের যে মূল মন্ত্রটা, সেটা ছাত্ররা কিন্তু তাদের নতুন দল গঠন করে বলছে তারা ক্ষমতা আসবে, এটা আমি বলি না, কিন্তু তাদের প্রত্যেক দল ক্ষমতা আসতে হন কোনো কথা না, কিন্তু দলের কথাগুলো তো সঠিক। আপনার তাদের ম্যানিফেস্টোটা আপনারাও সুর মিলান, বিএনপি হোক, জামাত হোক, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আছেন, আপনারা সবাই এই সুর মিলান যে ছাত্ররা যেটা করছে সেটা ঠিক, এটা হইতে হইব। তারপরে যারা দেশ চালানোর অভিজ্ঞতা যাদের আছে, বিএনপির তো একটু আছে, জামাতের তো আছে, একটু আছে, ছাত্রদেরও তারা ইয়াং, তাদেরও ব্রেন আছে, ইন্টারন্যাশনাল ব্রেন নিয়ে হেলা খেলে। ছাত্রদেরকে এখন যদি বলেন যে 20-22 বছর কী বুঝে, অনেকে কিন্তু একটা ভুল ধারণা কয় পোলাপাইন মানুষ কী বুঝে। আরে ভাই, পোলাপাইন মানুষ এই বয়সে যা বোঝে আপনি কি তা বুঝছেন? আপনার আমলে কি মোবাইল ছিল, স্যাটেলাইট ছিল? আপনার আমলে কি ক্যামেরা ছিল? হ্যাঁ, সে সাদা কালার যুগ ছিল। এখন পোলাপাইন, এখনকার 22 বছরের পোলাপাইন আগের 42-এর সমান। বুঝতে পারছেন? আপনার পোলাপাইন বলি না, পোলাপাইন আমরা তো বেশি বুঝে এখন। তবে হ্যাঁ, তারুণ্যের একটা গরম আছে, এই গরমটার সাথে যদি মুরব্বীরাও মিশে, তখন সেটা ম্যাচিউরিটি আসে, সেটার মধ্যে একটা পরিপূর্ণতা আসে। বিএনপি যারা পুরাতন আছেন, প্রবীণ রাজনীতিবিদরা আছেন, আপনারা ছাত্রদের যে নীতিগুলো আছে এগুলো চিন্তা করেন, এদের সাথে একমত হন, নিলে আওয়ামী লীগের চেয়ে বেশি খারাপ হবেন আপনারা। এখন আপনারা প্রত্যাখ্যিত হবেন। আর তারেক রহমান সাহেবকে আমি বলবো যে আপনি যে লন্ডন বৈশা বিভিন্ন রকমের তালিম দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন, কথাগুলো শুনতে সুন্দর, কিন্তু একটাও কার্যকর হবে না আপনি যতক্ষণ না ফিল্ডে না আসবেন। আর আপনি যদি সত্যিকার রাজনীতিবিদ, আপনি জেলুমরে কেন ভয় পান? কেন ম্যাডাম খালেদা জিয়াকে জেল কাটে নাই? প্রয়োজন আপনি দেশের জন্য শহীদ হয়ে যাবেন, আপনার বাবা শহীদ হয়েছে, সমস্যা কি? আপনি ওইখানে কেন বসে রয়েছেন? আপনি দেশে আসেন, দেশে এসে শক্ত হস্তে আপনার দল গঠন করেন, দলের প্রত্যেকটা অপরাধীকে দল থেকে বহিষ্কার করেন, দেখেন আপনার জনপ্রিয়তা কোথায় যায়। ইভেন ছাত্র আপনাকে সাহায্য করবে, ছাত্র আপনার সাথে মিলবে যে না, বিএনপি সঠিক ট্র্যাকে আছে। আল্লাহ হাফেজ।